দর্শক, গতকাল জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। প্রথম অধিবেশনটি খুব সুন্দরভাবে শুরু হলেও শেষটা সুন্দর হয়নি, বিশেষ করে বিরোধী দলের কিছু আচরণের কারণে। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে। সাইফুল, সংসদ অধিবেশনে আপনি পুরোটাই ছিলেন, তো আপনি ধরেন শুরুটা কেমন দেখেছিলেন এবং শেষটা কেমন দেখেছিলেন, এটা যদি সংক্ষেপে একটু বলতেন। জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন ছিল, সেই প্রথম অধিবেশন শুরুটা কিন্তু অত্যন্ত চমৎকার ছিল এবং খুব সাবলীল। বিশেষ করে আপনি জানেন যেটি বিশেষ প্রেক্ষাপটে এবারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যে অধিবেশনের স্পিকার এবং ডেপুটি স্পিকার অনুপস্থিত ছিলেন। বিশেষ করে গত সরকার যারা স্পিকার এবং ডেপুটি স্পিকার ছিলেন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি মর্মে এরকম একটা প্রস্তাব, এরকম একটি বক্তব্যও কিন্তু উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। একজন পদত্যাগ করেছেন, সেটি অনেকটা নিশ্চিত ছিল, সেটি হচ্ছে যে স্পিকার। আর ডেপুটি স্পিকার একটি ফৌজদারি মামলায় তিনি জেলে আছেন। সে কারণে আসলে প্রথম অধিবেশনের সভাপতি কে করবেন, স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কে সংসদ পরিচালনা করবেন, কে সভাপতিত্ব করবেন, সেটি একটা বড় প্রশ্ন দাঁড়ায় সংসদের সামনে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশেষ করে যিনি সংসদ সচিবালয়ের সচিব ছিলেন, তিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেন যে সংসদে আছে কে অধিবেশন সভাপতিত্ব করবেন। উনি বলেছেন যে সংসদের রীতি এবং কার্যবিধি, সংবিধানের রীতি এবং সংসদের কার্যবিধি অনুযায়ী বিকল্প যে প্রস্তাব আছে সেই প্রস্তাবটি হচ্ছে যে কোনো একজন সিনিয়র সদস্য এটি সভাপতিত্ব করবেন। সেক্ষেত্রে বিএনপির অত্যন্ত সিনিয়র নেতা এবং প্রবীণ রাজনীতিবিদ, যিনি 5 বারের সংসদ সদস্য, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার নাম প্রস্তাব করা হয়। তার নামটা কিন্তু সর্বসম্মতিভাবে খুব সুন্দরভাবে সবাই অ্যাকসেপ্ট করেন। কোনো আপত্তি ছিল না। বিরোধী দলের জাস্ট এটুকু বলেছিলেন যে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি করেছেন আমরা গ্রহণ করেছি, তবে আমাদের সাথে একটা আলোচনা করলে ভালো হতো। কিন্তু এটা তো আলোচনার কোনো কিছু নাই। সংসদ নেতা ধরেন তার দলের একজন প্রবীণ নেতাকে সভাপতি করতেই পারেন এবং তাকে সবাই অ্যাপ্রিসিয়েটও করেছেন। সংসদ অন্যান্য বিরোধী দলের যারা সদস্য ছিল তাকেও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তারা তাকে সেখানে আখ্যা দিয়েছেন সংসদে। না, এরপরে ধরেন যে স্পিকার ডেপুটি স্পিকারের বিষয়টা আসলো, তো সেখানে বিরোধী দল এক ধরনের মৌনতা অবলম্বন করছে, এর কারণ কি? আপনি জানেন যে জুলাই সনদ অনুযায়ী বিশেষ করে একজন ডেপুটি স্পিকার ওই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে নেওয়ার কথা ছিল। কিছুদিন আগে যখন জামাত ইসলামী ইফতার পার্টি আয়োজন করে, সেখানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন, তারেক রহমান সাহেব। প্রধানমন্ত্রী অঘোষিতভাবে এবং অলিখিতভাবে তিনি এবং তার প্রতিনিধিরা জামাত নেতাদেরকে জানিয়েছিলেন যে কোনো একজন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করার জন্য। জামাত শুরুর দিকে কিছুটা ইতিবাচক থাকলেও একটা সময় তারা এটাকে এক ধরনের ফাঁদ হিসেবে দেখেছেন। তারা মনে করেছেন যে জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ কিছু প্রস্তাব তারা মানবে, কিছু প্রস্তাব মানবে না, এরকম একটি পর্যায়ে জামাতকে ঢুকিয়ে ফেলানোর জন্য সরকারি দলের এক ধরনের কৌশল হতে পারে। সেই কারণে তারা বলেছেন যে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে পুরোটাই প্যাকেজ বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে এমনিতেই তারা একটি ডেপুটি স্পিকার পদ পাবেন। শেষ পর্যন্ত এসে তারা কিন্তু নাকচ করেছেন এই প্রস্তাব। কিন্তু সংসদের অধিবেশন শুরু হচ্ছে, ডেপুটি স্পিকার তো নিয়োগ দিতে হবে, এবং বিএনপি কিন্তু বলে নাই যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আপাত দৃষ্টিতে কি মনে হয় না যে তারা ডেপুটি স্পিকারের পদটা বিরোধী দলকে তারা অফার করেছে এবং এটা বিরোধী দলের পজিটিভলি নেওয়া উচিত ছিল? মানে এর ভিতরে আসলে তারা ফাঁদ খুঁজছেন, এটা আসলে কোথায় কৌশল খুঁজছেন, এটা অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে তারা এটা আসলে তাদের অন্যান্য রাজনৈতিক কলা কৌশলের হিসাব অনুযায়ী তারা এটা নিচ্ছেন না। কিন্তু আপনার কি মনে হয় না যে এই ডেপুটি স্পিকারের পদটা নিলে আরও ভালো হতো? এইটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক একটা বিষয়। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নে এখনও পর্যন্ত বিএনপি যেই তার প্রতিশ্রুতির মধ্যে এখন পর্যন্ত আছে, তারা যে বাস্তবায়ন করবে না এই কথা কিন্তু একবারও কেউ বলেনি। বিশেষ করে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি গতকালও স্পষ্ট করে বলেছেন যে জুলাই সনদ তাদের যে দুটি নোট অফ গুরুত্বপূর্ণ বিষয়, দুটি নোট অফ ডিসেন্ট ছিল, এই দুটি বাদে প্রত্যেকটা ক্ষেত্রে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। সেক্ষেত্রে সব কিছুতে ষড়যন্ত্র তথ্য খোঁজা, আওয়ামী লীগের আমলের মতো, এবং সব কিছুতে এক ধরনের অবিশ্বাস শুরু থেকে সৃষ্টি করা, এটা রাজনৈতিক যে নতুন বাস্তবতার কথা বলা হচ্ছে যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের সাথে আসলে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়। ধরেন সরকারি দল হিসেবে বিএনপির তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু তাদের আচার আচরণে কিন্তু আমরা এরকম কোনো নিদর্শন এখনো দেখি নাই। বরং তাদেরকে আমার মনে হয় আপনারও পজিটিভ। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকে আজ পর্যন্ত তার যে প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রতিটা ক্ষেত্রে তার যে চলন এবং ধরন,
সেক্ষেত্রে ইতিবাচকভাবে আমরা এবং সেটা এগোতে বিরোধী দেখেছি। দলের নেতাদেরকেও যথেষ্ট শ্রদ্ধার যথেষ্ট সাথে দেখছেন, সম্মান তাদের এবং শ্রদ্ধা করেন তিনি। হ্যাঁ তাদের তাদের ইফতার পার্টিতে যাচ্ছে, তাদের সঙ্গে মোলাকাত করছে। সরকার প্রধান যেমন হওয়ার কথা আমরা মনে করি বা যেরকম দেখে এসেছি, ঠিক একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তো এত পজিটিভিটির ভিতর দিয়েও তো বিরোধী দল এইরকম একটা ষড়যন্ত্র বা ধরেন কলাকৌশল খুঁজছে, এইটা তো তাহলে বিরোধী দলকে আসলে দোষারোপ করা যায়। এটা তো সরকারি দলের তরফ থেকে তো আমরা কোনো বাধা বা বিপত্তি কোনো কিছু কিন্তু দেখছি না। এখানে একটু পিছনের বক্তব্য আছে, সেটি হচ্ছে আপনি দেখেছেন যে এবারে ভোট কিন্তু দুটি ভোট হয়েছে একই সঙ্গে, একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আপনার জুলাই সনদের ঘোষণা ডিক্লারেশন অনুযায়ী, ঘোষণা অনুযায়ী প্রত্যেক এমপি দুটি শপথ নেওয়ার কথা ছিল। যেদিন প্রজ্ঞাপন জারি করা হয় শপথ নেওয়ার জন্য, সেখানে কিন্তু দুটি শপথের কথা বলা হয়েছিল, একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে আর অপরটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিএনপি কিন্তু একটি নেয় নাই। বিএনপি বলার চেষ্টা করেছে যে সংবিধানে যেহেতু এটা নাই, সংবিধানের সংশোধনী এনে সংবিধানের প্রক্রিয়ার মধ্যে থেকে তারা প্রত্যেকটা কাজ করতে চায়। সেক্ষেত্রে শুরুর দিন থেকেই বিএনপির সাথে বিরোধী দলের অর্থাৎ জামাতের সাথে এবং এনসিপির সাথে এক ধরনের একটা দূরত্ব তৈরি হয়েছে ওই জায়গা থেকে। সেই জায়গা থেকে তারা তাদের জায়গা থেকে মনে করছে বিএনপি শতভাগ জুলাই সনদ বাস্তবায়ন করবে না, সেরকম একটা আশঙ্কা তাদের মধ্যে আছে। না ধরেন শতভাগ তো বাস্তবায়ন নাও হতে পারে। হ্যাঁ, সরকারি দলের তো একটা এখতিয়ার আছে, হ্যাঁ ক্ষমতা আছে। তো তারা তো চাইলে নিজের মতো করে অনেক কিছু করতে পারে, কিন্তু তারা তো করছে না। যেহেতু তার 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তারা ইচ্ছে করলে বিরোধী দলের এই যে মতামত নেওয়া, এই যে স্পেসটা দেওয়া না দিলেও কোনো কিছু করার নেই। তবে বিএনপি এখন পর্যন্ত আমরা দেখেছি যে মোটামুটি ইতিবাচক ধারায় হাঁটছে। তবে তো আমরা সমস্যা আসলে বিরোধী দলের মধ্যেই দেখছি। আমি এখানে আরেকটু আলোচনায় আসবো, তার আগে ধরুন শোক প্রস্তাব নিয়ে বেশ সমালোচনা হচ্ছে যে শোক প্রস্তাবে এমন কিছু লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের আসলে করাটা ঠিক হয়নি। মানে এইটা আপনি দেখেছেন তো বিষয়টা? আমি দেখেছি অবশ্যই, যখন স্পিকার নির্বাচিত হওয়ার পর শোক প্রস্তাবের বিষয়টি এসেছেন, স্পিকার হয়েছেন অত্যন্ত মানে প্রবীণ একজন রাজনীতিবিদ, যিনি 10 বার নির্বাচন করেছেন, একাধিকবার জিতেছেন, মন্ত্রী হয়েছেন, বিএনপির অন্যতম নেতা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম একটু ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছেন যে তিনি শুরু থেকেই যখন শপথ নিয়ে প্রথমে এসে তার নির্দিষ্ট আসনে তিনি বসেছেন, তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে বিএনপি তিনি ছেড়েছেন, অর্থাৎ বিএনপি স্থায়ী কমিটির সদস্য পদ থেকে তিনি সরে এসেছেন। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে উনি যখন শোক প্রস্তাব করলেন, শোক প্রস্তাবে বেশ কিছু নাম, যে নামগুলো বেশিরভাগই বিএনপির নেতাদের নাম ছিল অবশ্যই, সেক্ষেত্রে অপোজিট সাইড থেকে বিশেষ করে বিরোধী দল থেকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি সংসদের বিরোধী দলের উপনেতা, এক পর্যায়ে শফিকুর রহমানও কথা বলার চেষ্টা করেছেন। সেখানে নতুন 7 জনের নাম তারা অন্তর্ভুক্ত করেছেন। এই 7 জন তারা জামাতের শীর্ষস্থানীয় নেতা, তাদের বেশিরভাগই যুদ্ধাপরাধ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাদের ফাঁসির রায় অনেকের কার্যকর করা হয়েছে। এটা নিয়ে অনেকের এক ধরনের সমালোচনাও তৈরি হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে। ধরেন এই যে আপনার আইসিটি যে আদালত তাদের বিচার করেছে, ফাঁসি দিয়েছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে। কিন্তু এখন এসে যে তাদেরকে নিয়ে যে শোক প্রস্তাব, এটা কি আপনার মনে হয় যে এই জাতি মেনে নিবে সেভাবে, অথবা কি ধরনের প্রতিক্রিয়া মানুষের মধ্যে? এটা 2 ধরনের প্রতিক্রিয়া আছে। একটি প্রতিক্রিয়া হচ্ছে যে যারা সরাসরি যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত ছিলেন তাদের বিষয় প্রতিক্রিয়াটা, বিশেষ করে প্রগতিশীল মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা এখনও পর্যন্ত উজ্জীবিত মানুষ, যারা মানে প্রচণ্ড রকম মুক্তিযোদ্ধাকেই তারা এখন পর্যন্ত মেনেই বাংলাদেশকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলছে, তাদের প্রবল আপত্তি আছে এক্ষেত্রে। আবার এই বিচারকে যারা প্রশ্নবিদ্ধ বিচার মনে করে, যারা মনে করেছিলেন যে এই নেতাদের ফাঁসি হয়েছে বেশিরভাগই একটা পাতানো রায়ের মাধ্যমে, বিশেষ করে আমরা বিভিন্ন কেলেঙ্কারি ওই সময় বিচার কার্যক্রম ক্ষেত্রে দেখেছি, সেই ক্ষেত্রে সামনে যারা আনার চেষ্টা করেন, বিশেষ করে জামাত এবং ছাত্র শিবির থেকে শুরু করে তার মতদর্শে যারা, তারা কিন্তু মনে করেন যে তাদের নেতাদেরকে ফাঁসানো হয়েছে। সেক্ষেত্রে তারা এটাকে সঠিক বলে মনে করেন। এটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক আছে। ইভেন আমাদের এই ফুটে আমরা বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি, তারাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই বিষয়ে। হ্যাঁ, তো আপনার সঙ্গে লাস্ট আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণ যে শুনবে না বিরোধী দল, মানে জামাত ইসলামী এবং তার যে পার্টনার এনসিপি, তারা আগেই ঘোষণা দিয়েছিল এবং আমরা অ্যান্টিসিপেট করছিলাম যে তারা রাষ্ট্রপতির ভাষণ শুরু হলেই তারা এক ধরনের হট্টগোল করবে এবং তারা সংসদ বয়কট করবে। তো সেই ঘটনাটাই ঘটেছে। কিন্তু ধরেন আপনার কি মনে হয় না যে বিরোধী দল একটু বেশি বেশি করে ফেলেছে? ধরেন সংসদ তো একটা পবিত্র জায়গা, সেই জায়গায় কিছু নর্মস মেনে চলতে হয়। হ্যাঁ, অনেক কিছু, এটা ধরেন মাঠের রাজনীতি আর সংসদ তো এক জিনিস না। তো তাদের আচরণটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার রাষ্ট্রপতি তো কোনো একটি ব্যক্তি না, এটা ধরেন একটা ইনস্টিটিউশন। হ্যাঁ, তার প্রতি সম্মান দেখিয়ে তো তারা সেখানে থাকতে পারতেন, কিন্তু তারা যে ধরনের আচরণ করে বয়কট করেছে,
তো সেটাকে আপনি কিভাবে দেখেন? এখানে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে। একটি নতুন রাজনৈতিক ধারা বা কালচার, যে আগে যা ছিল সেটি এখন থাকবে না, নতুন একটি পরিস্থিতি, নতুন একটি যে পরিবেশ সৃষ্টি করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে প্রথম দিন যেটা সংসদে শুরু হচ্ছে সেটি আসলে কোনোভাবেই শুভকর না। কারণ আমরা দেখেছি যে রাষ্ট্রপতি যখন ডায়াসে উঠে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে কিন্তু তুমুল হইচই হট্টগোলের ঘটনা ঘটেছে। বিশেষ করে এনসিপির এক দুজন নেতা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং আরেকজন নেতা আবদুল্লাহ আল আমিন, যিনি নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য হয়েছেন, তাদের যে আচরণ, তারা কিন্তু অনেকটাই তেলে গিয়েছেন, কিন্তু সংসদের ডায়াসের দিকে যাওয়ার চেষ্টা করেছেন। আমি দেখেছি স্পষ্ট করে নাহিদ ইসলাম, তিনি কিন্তু হাসনাত আবদুল্লাহকে মানে ধরে রাখার চেষ্টা করছেন, এরকম ভিডিও কিন্তু আমরা আমাদের সামনে দেখেছি, চিত্র আমি যদি শরীরে দেখেছি, আমি সেটা দেখেছি। এটা এই ধরনের আচরণ, বিশেষ করে রাষ্ট্রপতি তো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, হতে পারে তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে, তিনি সাবেক সরকারে নির্বাচিত হতে পারে। এক্ষেত্রে তো উল্টো অনেকেরই প্রশ্ন আছে যে তাহলে যে 133টি অধ্যাদেশের কথা আজকে বলা হয়েছে যে পাশ করার জন্য সংসদে উত্থাপন করা হয়েছে, বিএনপি রাজি থাকলেও বিশেষ করে জামাত এনসিপি, তাহলে এই অধ্যাদেশগুলো কেন, রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ বা আদেশ কেন তারা বাস্তবায়ন করতে চান? ধরুন কিছুদিন আগেও তারা শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতির কাছে, বারবার বৈঠক করেছেন, তখন তারা প্রশ্ন তুললে কেন তারা সেটা বয়কট করেননি কিংবা সেখান থেকে তারা সরে আসেননি? ধরেন রাষ্ট্রপতি যে ভাষণ দিবেন হ্যাঁ সংসদের প্রথম অধিবেশনে, এবং সেটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, এবং ওনাকে যে ভাষণ লিখে দেওয়া হয় সেটাই উনি পড়ে শোনান। সত্যিকার অর্থে ওনার কোনো স্বাধীনতা নেই। তো সেই ক্ষেত্রে আবার ধরুন যে নাহিদ ইসলাম, ইনি তো একজন উপদেষ্টা ছিলেন, উনি কার কাছে উনি এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন, সেটা নিয়েই প্রশ্ন সৃষ্টি হয়েছে। তখন তো ওনার কোনো আপত্তি হয়নি, তাহলে এখন কেন এরকম আপত্তি হলো? আমি এই প্রশ্নটা আমার আগের আর কলিগকেও করেছিলাম, তিনিও বলেছেন নিশ্চয়ই এখানে একটা স্বার্থের বা রাজনৈতিক হিসাব নিকাশের। আমি আপনাকে খুব স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে যে বিএনপি বরাবর চেষ্টা করেছে দেশে একটি গণতান্ত্রিক এবং রাজনৈতিক ধারা বজায় থাকতে, বিশেষ করে ১/১১-এর মধ্যে কোনো পরিস্থিতি যেন নতুন করে সৃষ্টি না হয়। এক্ষেত্রে যারা সুবিধাভোগী, বিশেষ করে আপনি যদি সুবিধাভোগী মানে এই ক্ষেত্রে সুবিধাভোগী যারা আরও কিছুদিন ক্ষমতা লঙ্ঘার করলে তাদের জন্য ভালো ছিল, তারা আরও কিছুদিন ক্ষমতা থাকতে পারতেন মনে করতেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি না থাকলে একটি অনির্বাচিত সরকার আরও বেশি দিন থাকলে তাদের সুবিধা হতো। তারাও অনেক ক্ষেত্রে এরকম একটি প্রক্রিয়া, বিশেষ করে কেন রাষ্ট্রপতি টিকে থাকলেন কিংবা বিএনপি কেন টিকে তাকে রাখলেন, সেক্ষেত্রে এরকম একটা সন্দেহ কিংবা নানান কথাবার্তা কিন্তু বাজারে প্রচলিত আছে যে এই রাষ্ট্রপতি থাকার কারণে অনেকে ক্ষমতা লঙ্ঘন করতে পারেনি, কিংবা একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে ধরনের তৎপরতা রাষ্ট্রপতির কারণে, তারা বিএনপির কারণে, বিএনপি ব্যাকআপ দিয়েছেন রাষ্ট্রপতিকে, সে কারণে তারা পারেনি। এই ক্ষোভ তাদের শুধুমাত্র রাষ্ট্রপতির উপরে না, এই ক্ষোভ কিন্তু বিএনপির উপরে তাদের থাকতে পারে না। কিন্তু দেখেন আবারও বারবার বিএনপির কথা চলে আসছে, কারণ বিএনপি কিন্তু যেই রাষ্ট্রপতিকে না রাখলেও পারতেন, এই রাষ্ট্রপতিকে চাইলে তো বিদায় করে দিয়ে নতুন নিজ দলের একজন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারতেন। তারা কিন্তু দেয়নি, তারা এই রাষ্ট্রপতিকেই রেখেছে এবং সংবিধান অনুযায়ী যা যা করার তাই করছে। তো সব কিছু মিলে ধরুন যে প্রথম যে অধিবেশনটা হয়েছে, সেই অধিবেশনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটা বিরোধী দলের যে শুরু থেকে যে আচরণটা ছিল, যে মনোভাব ছিল, সেই মনোভাবটা আসলে শেষ পর্যন্ত থাকে নাই। আমরা সেই কি বলবো যে আমরা অতীতে যেরকম দেখেছি বিরোধী দল নানান ছুতোই, নানান অজুহাতে যে সংসদ বয়কট করে এবং তারা হইচই করে, হট্টগোল করে, তারই একটা পুনরাবৃত্তি দেখলাম। তো আপনি যেটি বলছিলেন যে নতুন বন্দোবস্ত বা নতুন রাষ্ট্র ব্যবস্থা চালুর কথা যারা এতদিন বলে আসলো, তারাই যদি আবার পুরনো পথে ফিরে, তাহলে কি আমরা এই পুরনো পথে ফিরে যাব নাকি নতুন? বাংলাদেশকে অবশ্যই নতুন গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে দেশ ও মানুষের কল্যাণের জন্য। কিন্তু শুরু থেকে আমরা যেটি দেখলাম সেটি কিছুটা হলেও হতাশাব্যঞ্জক ঘটনা। আমরা আশা করি আজকে যেটুকু হয়েছে আগামীতে আরও সুন্দরভাবে সরকারি দল এবং বিরোধী দল মিলে রাষ্ট্র পরিচালনা করবেন, সে প্রত্যাশা আমরা করছি। আমরা আজকে যে 8টি কার্যবিধি ছিল, 7টিতে কিন্তু স্মুথলি তাদেরকে কিন্তু পরস্পরের সহযোগিতাও লক্ষ্য করেছি। সেক্ষেত্রে জাতীয় স্বার্থে দেশের সুনাম জন্য বিদেশে কিংবা বাইরের ক্ষেত্রে ক্ষুণ্ণ না হয়, এক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করবে রাজনৈতিক দলগুলো, সে প্রত্যাশা আমরা রাখি। যাই হোক, রবিবারে আবার সংসদ অধিবেশন শুরু হবে, আমরা হয়তো সেখানে আমরা যে আলোচনা করলাম তার প্রতিফলন দেখতে পাবো।